সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই ভারতের কানপুর শহরে এক রক্ষণশীল পরিবার তাদের ছোট ছেলে অর্থাৎ সিনেমার নায়ক সত্তুর বিয়ের জন্য পাত্রী খুঁজছে। তাদের একটি মেয়েকে পছন্দ হয় এবং সত্তুর মা তাকে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে বলে। এরপর সত্তুকে দেখানো হয় সে এক্সাইজ ডিপার্টমেন্টের ক্লার্কের পদে চাকরি করে। চাকরির সুবাদে সে থাকে এলাহাবাদে। মেয়েদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সে নার্ভাস থাকায় তার বন্ধু তাকে বলে, তুমি মেয়েদের সঙ্গে দেখা করার সময় এত নার্ভাস থাকো কেন? তখন সে বলে, মাত্র 10 মিনিটের পরিচয়, আমি কি করে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করার সিদ্ধান্ত নেব? সিদ্ধান্ত ভুল হলে সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। এরপর দেখানো হয় আরতিকে, যার সাথে সত্তুর দেখা করার কথা। আরতি খুবই ট্যালেন্টেড একজন স্টুডেন্ট। সে চাকরি করতে চায়। সে এলাহাবাদেরই একটি ইউনিভার্সিটির ছাত্রী। সে এখনই বিয়ে করতে চায় না। ছেলের সঙ্গে দেখা করতে যাবার আগে সে তার মাকে ফোন করে বলে যে সে বিয়ে করতে পারবে না। তখন তার মা বলে, তুমি MA করেছো, এর জন্যই আমাকে কত কথা শুনতে হয়েছে। এখন এত পড়াশোনা করতে হবে না। আর হ্যাঁ, ছেলেটির সামনে কিন্তু তুমি লাজুক ভঙ্গিতে কথা বলবে। তখন আরতি জানায় যে সে আমাকে দেখতে আসছে এবং আমিও তাকে দেখতে যাচ্ছি। সুতরাং আমরা দুজনেই দুজনকে যাচাই করব। তারপর আমি যদি ছেলেটিকে দেখে রিজেক্ট করে দিই তাহলে তো বাবা কিছুই বলতে পারবে না। অন্যদিকে তাদের এসব কথা আরতির বাবা শুনে নেয়। তিনি রেগে আরতিকে বলে, ছেলে সরকারি চাকরি করে, নিজস্ব বাড়ি আছে, এরপরেও যদি তুমি ওই ছেলেকে বিয়ে না করো তবে এই বছরের মধ্যে অন্য কোনো ছেলেকে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো। তারপর আরতি সত্তুর সঙ্গে দেখা করে। তখন আরতি সত্তুকে বলে, আপনার যা যা জিজ্ঞেস করার আছে আমাকে জিজ্ঞেস করে নিন। এর উত্তরে সত্তু জানায়, এটা কোনো ইন্টারভিউ নয়। আমি যেমন আপনাকে দেখতে এসেছি, আপনিও আমাকে দেখতে এসেছেন। আরতি বলে, আমার এটা খুবই অদ্ভুত লাগে যে আধ ঘন্টার আলাপচারিতায় কিভাবে একটা মানুষ বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত নিতে পারে। তখন সত্তু তার কথায় সম্মতি দিয়ে বলে, আমারও এই একই কথা মনে হয়। সত্তু তাকে জানায় সে এক্সাইজ ডিপার্টমেন্টে ক্লার্কের চাকরি করে। তখন আরতি মজা করে তাকে বলে, আপনি তাহলে ঘুষ নিয়ে বড়লোক হতে চান? সত্তু বলে, আমি কখনোই ঘুষ নিই না এবং আগামী দিনেও নেব না। আরতি তাকে জিজ্ঞেস করে, আপনি স্ত্রী হিসেবে কেমন মেয়ে চান? সত্তু তাকে জানায়, সকালে উঠে খাবার করে দেবে, অফিসের জন্য টিফিন রেডি করে দেবে, পা টিপে দেবে, এমন কিছুই সে চায় না। সে চায় এমন একজনকে যে সারা জীবন তার খুব ভালো বন্ধু হয়ে থাকবে। এরপর সত্তু আরতিকে জিজ্ঞেস করে, আপনি কেমন হাজবেন্ড চান? তখন আরতি বলে, আমি এমন একজনকে হাজবেন্ড হিসেবে চাই যে আমাকে চাকরি করার পারমিশন দেবে। তখন সত্তু বলে, অবশ্যই, জব না করলে এত পড়াশোনা তো বিফলে যাবে। আমরা দুজনে চাকরি করব, ডাবল ইনকাম হবে। আরতি আরো বলে যে আমার আরেকটা ইচ্ছে আছে, আমার হাজবেন্ড আমাকে প্রতি রবিবার সিনেমা দেখাতে নিয়ে যাবে। সত্তু এতেও রাজি হয়। দুজনের কথাবার্তা শুনে মনে হচ্ছিল তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলেছে। তখন সত্তু আরতিকে তার দুটো আঙুল দেখিয়ে বলে, একটিকে বেছে নিন। এবং আরতি একটি আঙুল বেছে নিলে সত্তু বলে, এখন আমরা সন্ধ্যাবেলা যে যার বাবা মাকে ফোন করে বলবো আমরা বিয়েতে রাজি। তখন অন্য আঙুলে কি ছিল এটা জানতে চাইলে সত্তু জানায়, ওটাই ছিল, আমরা এখনই বাবা মাকে ফোন করে জানিয়ে দেবো আমরা বিয়েতে রাজি। এর পরের সিনে দেখানো হয় আরতির মামা ও তার ভাই তাদের বাড়িতে এসেছে। তার ভাই আরতির বাবাকে বলে আরতির PCS এক্সাম দেওয়া উচিত, কারণ সে আগের বছর MA তে টপ করেছে এবং PCS এও সে টপ করবে। তখন আরতির বাবা বলে, এসব ভুল চিন্তা তুমি তোমার বোনের মাথায় একদমই দেবে না। PCS এর চাকরি মেয়েদের জন্য নয়। এর পরের সিনে দেখানো হয় সত্তুর বাবা তার মাকে বলছে, আমরা ছেলের বিয়েতে কোনো পণ নেব না। তখন সত্তুর মা বলে, পণ না নিলে আমরা নিজের মেয়েকে কি করে বিয়ে দেবো? ছেলের বিয়ে থেকে যা আসবে তার অল্প কিছু দিয়ে মেয়েকেও বিয়েটা দিতে পারবো। এরপর সত্তুর বাবা আর কোনো কথা বলে না। পরের দিন আরতির বাবা এবং মামা সত্তুদের বাড়িতে এলে সত্তুর মামা বলে, 25 লাখের নিচে আমরা ছেলেকে বিয়ে দেবো না। এই নিয়ে তাদের মধ্যে অনেক দর কষাকষি হয়। আরতির বাবা অনেক মিনতি করে যে এত টাকা আমি কোথায় পাবো, কিন্তু সত্তুর মামা এবং তার মা তাদের সিদ্ধান্তে অনড় ছিল। যতই হোক, একমাত্র ছেলে, তার উপর আবার সরকারি চাকরি করে। সত্তুর বাবা সেখানে থাকলেও তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি। শেষমেশ আরতির বাবা 25 লক্ষ টাকা দিতে রাজি হয় এবং আরতি ও সত্তুর বিয়ে পাকাপাকি হয়ে যায়। অন্যদিকে সত্তু ও আরতি নিজেদের মধ্যে দেখা করতে শুরু করে। তারা একে অপরের অনেক কাছে চলে আসে
এবং দুজন দুজনকে ভালোবেসে ফেলে। একদিন সত্তু আরতিকে হানিমুনে কোথায় যাবে জিজ্ঞেস করলে আরতি জানায় সে মসৌরি যেতে চায়। আরতি বারবার তাকে সত্যেন্দ্র বলে ডাকায়। সে বলে, তুমি আমাকে সত্তু বলে ডাকতে পারো, কারণ যারা আমাকে ভালোবাসে সবাই আমাকে সত্তু বলেই ডাকে। এরপর দেখানো হয় ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। তার মধ্যে একদিন আরতির জন্মদিনে সত্তু তাকে একটি ছোট্ট তাজমহল উপহার দেয়। পরদিন তার ঘুম ভাঙে তার বোন পুনামের ডাকে। পুনাম তাকে হলুদের জন্য ডাকতে এসেছিল। সত্তুর হলুদের সময় আরতির বোন তাদের বাড়িতে আসে এবং সে সত্তুর মায়ের সঙ্গে দেখা করে বলে, আরতি অনেক লাকি, কারণ সে বিয়ের পরে চাকরি করতে পারবে। আমাকে তো আমার বাড়ি থেকে পারমিশন দেয়নি। তার মা বলে, কে পারমিশন দিয়েছে তাকে চাকরি করার? আরতির বোন জানায় সত্তুর সাথে আরতির কথা হয়েছে। তখন সত্তুর মা বলে, ও তো বাচ্চা ছেলে, আমাদের পরিবারের কোনো বউ আজ পর্যন্ত চাকরি করেনি এবং ভবিষ্যতেও করবে না। অন্তত আমি যতদিন বেঁচে আছি আমি তো হতেই দেবো না। কথা শুনে আরতির বোন এবং তার ভাই সেখান থেকে চলে আসে। এরপর দেখানো হয় সত্তুর বাড়ি থেকে বরযাত্রী বেরোনোর জন্য তৈরি হচ্ছে। অন্যদিকে আরতিও খুব এক্সাইটেড। ঠিক সেই সময় তার দিদি আভা এবং তার বান্ধবী এসে তাকে জানায় সে পিসিএস এক্সামে পাশ করেছে। কথা শুনে আরতি বলে, বিয়ে তো সবার জীবনে অনেক লাকি, আমার জীবনে তো এটা ডাবল লাকি। আরতি খুশিতে আত্মহারা হলেও তার বোন আভা খুশি ছিল না, কারণ সকালে সে শুনে এসেছে তার শ্বশুর বাড়ির লোক আরতিকে কখনোই চাকরি করতে দেবে না। আরতির সারা জীবনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে, এটা সে মেনে নিতে পারছিল না। সে তখন তার বাবাকে আরতির পিসিএস পাশ করার খবর জানাতে যায় এবং বারবার বলতে থাকে বিয়েটা ভেঙে দিতে। কিন্তু আরতির বাবা তখন জানায় আরতি এখন অন্য পরিবারের বউ, সুতরাং সে কি করবে আর কি করবে না সেটা তাদের বিষয়। তখন আভা বলে, তুমি কি চাও আরতি আমার আর মায়ের মতো সারা জীবন সংসার সামলাবে আর বাচ্চা পালন করে যাবে? আরতি অনেক ট্যালেন্টেড, একবারেই সে পিসিএস পাশ করেছে। আভা আরো বলে, বিয়ে তো পরেও হবে, কিন্তু চাকরি আর পরে পাবে না। এই বিয়েটা হলে আরতির সব স্বপ্ন ভেঙে যাবে, তার শাশুড়ি তাকে কখনোই চাকরি করতে দেবে না। কথা শুনে তার বাবাও রেগে যায় এবং তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এরপর আভা আরতির কাছে গিয়ে সকালে শুনে আসা সমস্ত কথা আরতিকে জানায়। সব শুনে আরতি কান্নায় ভেঙে পড়ে। সে বারবার সত্তুর কথা বলতে থাকে। আভা তাকে বলে, তুমি কি সারা জীবন হাউস ওয়াইফ হয়ে থাকতে চাও? সত্তু একজন ক্লার্ক, তুমি অফিসার হলে ওরকম 25 জন ক্লার্ক তোমার আশেপাশে ঘুরবে। তুমি এই বিয়ে ছেড়ে পালিয়ে যাও, পরে না হয় সত্তুকে বুঝিয়ে কিছু একটা বলা যাবে। তারা যখন এসব বলছিল তখন তাদের মামা যোগী আড়ালে সব কথা শুনে ফেলে। সে আরতিকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? যদি অফিসার হতে চাও তাহলে পালিয়ে যাও, সত্তু আর তোমার বাবাকে আমরা বুঝিয়ে বলবো, আর একবার তুমি অফিসার হলে সবাই ঠিক মেনে নেবে। অবশেষে আরতি রাজি হয়। তারা যখন চলে যাচ্ছে আরতির মা তাদের দেখে ফেলে, কিন্তু তিনি কিছুই বলেন না। ইতিমধ্যে বাড়ির সামনে বরযাত্রী এসে উপস্থিত হলে আরতির মা এবং আভা কাউকে কিছু বুঝতে দেয় না। আরতির বাবা যখন জানতে পারে সে পালিয়ে গেছে তখন তিনি পাগলের মতো করে। সমাজে তার মান সম্মান থাকবে না, এই চিন্তা করে তিনি আভাকে মারতে থাকেন। এমন সময় যোগী এসে তাকে শান্ত করে এবং বলে, এই মুহূর্তে মান সম্মানের কথা চিন্তা না করে যৌতুকের হিসেবে দেওয়া 18 লক্ষ টাকা কিভাবে ফেরত পাবেন সেটা ভাবুন। তখন আরতির বাবা বলে, আমি কি তাদের গিয়ে বলবো আমার মেয়ে পালিয়ে গেছে, 18 লক্ষ টাকা ফেরত দিন? যোগী বলে, কথা বললে তারা কখনোই আমাদের টাকা ফেরত দেবে না। আপনি শান্ত হন, আমাকে তাদের সাথে কথা বলতে দিন, আর আমি যখন কথা বলবো আপনি কোনো কথাই বলবেন না। যোগী সত্তুর বাবা মামা ও সত্তুকে বলে, বিয়েতে যৌতুক হিসেবে 25 লক্ষ টাকা দিতে হচ্ছে এটা জানতে পেরে আরতি চায় না তাদের পরিবারের সাথে কোনো রকম সম্পর্ক গড়ে তুলতে। এই নিয়ে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। সেই মুহূর্তে আরতি সত্তুকে মেসেজ দিয়ে জানায় সে পিসিএস এক্সাম পাশ করেছে। তখন সত্তু আরতিকে বারবার ফোন করতে থাকে, কিন্তু আরতি ফোন তোলে না। এর মধ্যেই যোগী অর্থাৎ আরতির মামা 18 লক্ষ টাকা ফেরত চাইলে সত্তুর মামা বলে, আপনাদের মেয়ে পালিয়ে গেছে, এখন আপনারা টাকা চাইছেন, কতটা নির্লজ্জ আপনারা। এরপর যোগী সত্তুর বাবা এবং মামাকে আটকে রেখে বলে, টাকা ফেরত না দিলে আপনারাও এখান থেকে বেরোতে পারবেন না। তখন সত্তু তাদের বুঝিয়ে বলে, আমি টাকা নিয়ে আসছি, কিন্তু আমার বাবা আর মামার যেন কোনো ক্ষতি না হয়। সেখান থেকে বেরিয়ে সত্তু সারা বাড়িতে পাগলের মতো আরতিকে খুঁজতে থাকে, কিন্তু এদিক ওদিক খুঁজেও সে আরতিকে পায় না। তখন সে নিজের বাড়ি গিয়ে তার মায়ের কাছে টাকা চায়। তার মা বলে, 8 লক্ষ টাকা তো খরচ হয়ে গেছে, বাকি রয়েছে 10 লক্ষ, এটা দিয়ে তুমি তাদেরকে ফেরত নিয়ে এসো। কিন্তু সত্তু বলে ওরা এটা মানবে না। তখন সে তার মায়ের সব গয়না বিক্রি করে পুরো টাকাটা নিয়ে তার বাবা এবং মামাকে সেখান থেকে বের করে আনে।
পরবর্তী সিনে দেখানো হয় আভা আরতিকে ফোন করে বলছে তারা সবাই চলে গেছে এবং সম্পূর্ণ টাকাও ফেরত দিয়ে গেছে। আভা তাকে জিজ্ঞেস করে, সাত্তু তোমাকে ফোন করেছিল? আরতি বলে, হ্যাঁ, অনেকবার করেছিল। তুমি যেহেতু বলেছিলে ফোন ধরতে না, তাই আমি ফোন ধরিনি। আভা বলে, তুমি একবার সাত্তুকে ফোন করো। এই সব কিছুর মধ্যে একটাই খারাপ জিনিস হলো সাত্তু পুরোপুরি ভেঙে পড়েছে। বেচারার তো কোনো দোষই ছিল না। এদিকে ফেরার পথে সাত্তুর বাবা একটু অসুস্থ হয়ে যায়। সে সাত্তুকে বলে, এখন আমরা কি করব? সমাজে আমাদের কোনো মান সম্মান রইল না। বাড়ি গিয়ে আমি কি দেখব? তোমার মায়ের চোখের জল। সেই মুহূর্তে আরতি সাত্তুকে ফোন করে, কিন্তু সাত্তু তার ফোন রিসিভ করে না। পরের সিনে দেখানো হয় 5 বছর হয়ে গেছে। আরতি এখন পিসিএস অফিসার। তার বাবাও এখন তাকে নিয়ে প্রাউড ফিল করে। সবকিছু মিলিয়ে আরতি এখন তার স্বপ্নের জীবন কাটাচ্ছে। আরতি পিসিএস অফিসার হওয়ার পর তার বান্ধবী নীলামকেও সেই অফিসে চাকরি দেয়, কিন্তু সময় সব সময় একই গতিতে চলে না। কুকরেজা নামক এক প্রমোটারের কাছে 3 কোটি টাকা ঘুষ নেওয়ার অপরাধে আরতিকে সাসপেন্ড করা হয়। তখন আরতি তার উচ্চপদস্থ অফিসারদের কাছে গিয়ে বলে, স্যার, আপনার কি মনে হয় আমি এই কাজ করতে পারি? তখন অফিসার জানায়, সমস্ত প্রমাণ তোমার বিপক্ষে এবং কেসের তদন্তের দায়িত্ব ডিএম নিজে নিয়েছে এবং সে তোমাকে কালকে 9টার সময় দেখা করতে বলেছে। পরদিন সকাল 9টায় ডিএম অফিসে গেলে আরতি দেখে ডিএম আর কেউ নয়, বরং সাত্তু। তাকে দেখে আরতি কিছুটা অবাক হওয়ার সাথে সাথে খুশিও হয়। সে সাত্তুকে নাম ধরে ডাকে। তখন সাত্তু বলে, একজন আইএএস অফিসারকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটাও জানা নেই আপনার? সাত্তু তাকে বলে, ঘুষ নিয়ে বড় হতে চান? যদিও বা তুমি ওই বিভাগের অংশ, তাই ঘুষ নিতে তোমার কোনো অসুবিধা হয় না। আরতি বলে, স্যার, আমি নির্দোষ, আমি সবটা বুঝিয়ে আপনাকে বলছি। সাত্তু তাকে বলে, আপনার কোনো কিছুই এক্সপ্লেন করার প্রয়োজন নেই। আপনার যা করার আপনি করে ফেলেছেন, এরপর যা করার বাকিটা আমি করব। আপনি কি দোষ করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। 6 বছরের জেল, সাথে সাসপেনশন। এর পরের সিনে দেখানো হয় সাত্তুর বন্ধু প্রিয়াংশ তাকে ফোন করে বলে 4 বছর ধরে সাত্তু আরতিকে ফলো করছে এবং সে মন্ত্রীকে বলে আরতির কেস নিজে হ্যান্ডেল করছে। তখন প্রিয়াংশ তার কাছে জানতে চায় আরতি কি সত্যি কোনো দোষ করেছে। এর উত্তরে সাত্তু বলে, সে কি দোষ করেছে কি করেনি আমি জানি না, কিন্তু আমি যেই ভুলের জন্য তাকে দোষী মনে করি তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। পরের সিনে দেখানো হয় সাত্তুর পরিবার আরতির সাসপেন্ড হওয়া নিয়ে আনন্দ করতে থাকে। সাত্তুর মা তাকে ফোন করে আরতির কথা জানতে চাওয়ায় সাত্তু সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়, কিভাবে তার সমস্ত পরিবারকে সমাজে হেনস্থা হতে হয়েছিল। পরদিন সার্চ ওয়ারেন্ট নিয়ে আরতির বাড়িতে গিয়ে সাত্তু জিনিসপত্র ভাঙচুর তছনছ করতে থাকে এবং আরতির জন্মদিনে যে তাজমহলটা সাত্তু তাকে দিয়েছিল সেটাও সে ভেঙে ফেলে। আভা বলে, সাত্তু তোমাকে ভালোবাসে, তাই সে তোমার উপর রেগে আছে। তুমি তাকে অফিসের বাইরে কোনো জায়গায় ডেকে সরি বলে দাও, সে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। পরদিন আরতি সাত্তুর বাংলোতে যায়। সেখানে সাত্তু নানানভাবে আরতিকে অপমান করতে থাকে। সাত্তু বলে, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, আমি তোমাকে ঘৃণা করি এবং আর কখনো তুমি আমার সামনে আসবে না। সাত্তুর এমন আচরণে আরতি খুব কষ্ট পায়। পরদিন সাত্তু আরতির কেস ইনভেস্টিগেশনে জড়িত সমস্ত মানুষের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সমস্ত প্রমাণ আরতির বিরুদ্ধে থাকে। এর বাইরে সাত্তু আরতিকে বিভিন্নভাবে অপমান করতে থাকে। একদিন একটা পার্টিতে সে আরতিকে ঘুষ নেওয়া নিয়ে অপমান করতে থাকে। আরতি অপমানিত হয়ে সেখান থেকে চলে যায় এবং সাত্তু জেন্টস ওয়াশরুমে গেলে আরতি সেখানে গিয়ে বলে, আমি আর এই টর্চার নিতে পারছি না, তুমি কেন আমার সাথে এরকম করছো? তখন সাত্তু বলে, আমি কিছুই করছি না, আমি জাস্ট আমার কাজ করছি। আরতি বলে, কাজ করছো না সুযোগের সৎ ব্যবহার করছো? সাত্তু বলে, সুযোগের সৎ ব্যবহার তো আমি তোমার কাছেই শিখেছি, আগে তুমি করেছিলে, এখন আমি করেছি। আরতি তখন আরো বলে, আমি কখনোই সুযোগের সৎ ব্যবহার করিনি, সেই দিনই আমার রেজাল্ট বেরিয়েছিল, এদিকে বরযাত্রী চলে এসেছিল, অন্যদিকে তোমার মা আমার দিদিকে বলে সে কখনোই আমাকে চাকরি করতে দেবে না, এই পরিস্থিতিতে আমি কি করতাম? সাত্তু বলে, একবার তো আমাকে ভরসা করতে পারতে, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন এসব বলে কোনো লাভ হবে না। সাত্তু বলে, তুমি কাঁদছো, তখন যে আমার সমস্ত পরিবার কেঁদেছিল তোমার জন্য। তখন আরতি বলে, আমি তোমাকে ছেড়ে গেছি, এটা তোমার সহ্য হচ্ছে না, তাই না? একবারও ভেবে দেখেছো আমি তোমাকে ছেড়ে না গেলে তুমি এখানে থাকতে না, সেই ক্লার্ক হয়েই থেকে যেতে। আরতির এই কথার মানে সাত্তু অন্যরকম ভাবে নেয়। সাত্তু তাকে বলে, আচ্ছা তাহলে একজন ক্লার্কের সাথে বিয়ে করতে তোমার সম্মানে বাঁচছিল? আরতি বলে, এসব টর্চার আমি আর নিতে পারছি না। তখন সাত্তু আরতিকে শান্ত করার জন্য তাকে বাইরে নিয়ে যায় এবং একটি আঙুল চুজ করতে বলে। আরতি একটি আঙুল চুজ করলে সাত্তু বলে,
এখন তুমি আমাকে কিস করবে, আর কিছুক্ষণ পর আমরা সামনের একটা 5 স্টার হোটেলে গিয়ে রাত কাটাবো। এর বিনিময়ে তোমাকে আর জেলে যেতে হবে না। সাত্তুর এমন আচরণে আরতি খুব রেগে যায়। এরপর সে বলে, আমি তোমাকে একটা সেকেন্ড অপশন দিচ্ছি, ঘুষের 3 কোটি টাকা তুমি ফেরত দিয়ে দাও। আরতি বলে, আমি কোনো ঘুষ নিইনি, আমি কোথা থেকে টাকা পাবো? এর পরের সিনে আরতির বাবা সাত্তুর মায়ের কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করতে থাকে সাত্তুর টাকার পরিমাণ কিছুটা কম করার জন্য, কিন্তু সাত্তুর মা তাকে জানায়, একসময় আমি আমার গয়না বিক্রি করে স্বামী এবং ভাইয়ের প্রাণ বাঁচিয়েছিলাম, এখন আপনিই দেখুন আপনার মেয়েকে বাঁচানোর জন্য আপনি কি বিক্রি করবেন। অন্যদিকে আরতি কুকরেজার কাছে গিয়ে বলে, আপনি সমস্ত সত্যিটা সবার সামনে কেন বলছেন না? এর জন্য আমার চাকরি চলে যাবে, আমার জেল পর্যন্ত হতে পারে। অন্যদিকে তাদের সমস্ত কথা সাত্তুর একজন সিক্রেট অফিসার তার সিক্রেট ক্যামেরায় রেকর্ড করছিল। ভিডিও ফুটেজ দেখার সঙ্গে সঙ্গে সাত্তু পুলিশ অফিসারকে ফোন করে আরতিকে অ্যারেস্ট করতে বলে। এরপর রাতে সাত্তু আরতিকে বার্থডে উইশ করতে গেলে আরতি জানায়, আজকের রাতটা আমার সবচেয়ে বেস্ট বার্থডে গিফট। এর পরের সিনে দেখানো হয় আরতির বাবা বাড়ির দলিল নিয়ে সাত্তুর কাছে যায় এবং আরতিকে জামিন দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। পরদিন আদালতে সাত্তু আরতি এবং কুকরেজার সমস্ত ভিডিও ফুটেজ প্লে করে। সেখানে দেখা যায় পুনাম কুকরেজার সাথে মিলে আরতিকে মেরে ফেলার পরিকল্পনা করছে। এরপর সাত্তু বলে, নীলাম অনেকদিন আগে থেকে আরতির সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়ে আসছিল। এসব কিছুর মধ্যে আরতি কিছুই জানে না। নীলাম ও তার হাজবেন্ড এবং একজন ব্রোকার মিলে আরতির নাম করে ঘুষ নিয়ে বিভিন্ন অবৈধ কাজে আরতিকে দিয়ে সাইন করিয়ে নিত। এভাবে কোর্টে আরতি নিরপরাধী প্রমাণিত হয়। অন্যদিকে আরতি খুবই ভেঙে পড়ে। তখন সে সাত্তুকে বলে, এখন আমি বুঝতে পারছি কাছের মানুষ ধোকা দিলে ঠিক কতটা খারাপ লাগে। সাত্তু তাকে পরের দিন অফিস জয়েন করতে বলে, সেখান থেকে চলে যায়। আসলে সাত্তু তাকে বাঁচানোর জন্য সেদিন তাকে অ্যারেস্ট করতে বলে, না হলে নীলাম এবং কুকরেজা মিলে আরতিকে মেরে ফেলতো। এরপর আরতির বাবার দেওয়া জমির সমস্ত দলিল সাত্তু তাদেরকে ফিরিয়ে দেয়। এরপর আরতি অনেকবার সাত্তুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সাত্তু সবসময় তাকে এড়িয়ে যেত। এসব শুনে আভা বলে, এত কিছু হয়ে যাওয়ার পর প্রেম বিয়ে এসবের ওপর থেকে সাত্তুর মন উঠে গেছে। উঠে যাওয়াটা খুবই স্বাভাবিক। সাত্তুর জায়গায় আমি থাকলে আমিও হয়তো এমনই করতাম। আরতি বলে, আমি নিশ্চিত সাত্তু এখনো আমাকে ভালোবাসে, না হলে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ও এত বড় অফিসার হতো না। আরতি সিদ্ধান্ত নেয় সাত্তুর ভেতরে যে ভালোবাসা লুকিয়ে আছে সেটা সে প্রকাশ করাবে। এরপর আরতি বিভিন্ন জায়গায় সাত্তুকে ফলো করতে থাকে। সাত্তুকে পাওয়ার জন্য সে সবকিছুই করতে থাকে। এরপর আরতি সাত্তুকে বিয়ের প্রস্তাব দিলে সে বলে, একসময় আমি তোমাকে বিয়ে করার জন্য পাগল ছিলাম, সারাদিন তোমার কথা ভাবতাম, কিন্তু তুমি আমাকে ঠকিয়ে পালিয়ে গেলে। সেদিন থেকে আমার পরিবারকে সম্পূর্ণরূপে ভেঙে যেতে দেখেছি। বিয়ে নামক বিষয়টার উপর থেকে আমার সমস্ত ইচ্ছা উঠে যায়। তোমাকে কেন, আর কাউকেই আমি কোনোদিন বিয়ে করব না। আসলে সাত্তু এখনও আরতিকে অনেক বেশি ভালোবাসে, তাই সে তার প্রপোজাল রিজেক্ট করে দেয়। সে নিজেও কষ্ট পেতে থাকে, কিন্তু তাদের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়ায় সাত্তুর ইগো। এরপর কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। এখন আরতির বিয়ের তোড়জোড় চলছে। শরৎ নামের একজনের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সাত্তুর পুরো পরিবারকে আরতির বিয়েতে ইনভাইট করা হয়। আর আরতির বিয়ের কথা শুনে সাত্তু ভেতর থেকে খুবই কষ্ট পায়। একদিন মন্দিরে আরতির সাথে সাত্তুর দেখা হলে আরতিকে বলে, কিছুদিন আগেই তো তুমি আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলে, তাহলে আমি ভুল ছিলাম না, আমি ঠিকই করেছিলাম তোমাকে রিজেক্ট করে। আরতি বলে, আমার মতো কাউকে তো তুমি অবশ্যই পাবে না, এখন তো আমারও বিয়ে হয়ে যাচ্ছে। আর সেই সময় মন্দিরে শরৎ এসে উপস্থিত হয়। আরতি সাত্তুকে শরতের সাথে পরিচয় করিয়ে প্রসাদ আনতে যাওয়ার জন্য মন্দিরের ভেতরে যায়। সাত্তু শরৎকে বলে, আরতিকে বিয়ে করো না, ও আসলে সুস্থ নয়, কিছুদিন আগেই আমার সাথে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছিল। সে আরো বলে, ওকে বিয়ে করলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। এই বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই আরতি তাকে পেছন থেকে টেনে নিয়ে মন্দিরের পেছনের রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে সে বলে, কেন তুমি শরৎকে ওসব কথা বলেছ? তুমি নিজেও আমাকে বিয়ে করবে না, অন্য কারোর সাথেও আমাকে বিয়ে করতে দেবে না, কি চাও তুমি আমার কাছে? সাত্তু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো? আরতি বলে, আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি। সাত্তু বলে, আমাকে ভালোবাসলে তুমি অন্য কাউকে কেন বিয়ে করছো? আরতি বলে, ঠিক আছে তাহলে বিয়ে করলাম না, তুমি করবে আমাকে বিয়ে? আমি জানি তুমি করবে না, কারণ ভালোবাসার থেকে তোমার কাছে ইগোটা সবার আগে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। বিয়ের জন্য ভালোবাসাটা ইম্পর্টেন্ট নয়, বিয়ের পরেও ভালোবাসা হয়। এরপর আরতি সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু ফিরে এসে সে
সত্তুকে কিস করে এবং যাওয়ার সময় বলে যায় বিয়েতে কিন্তু তোমার অবশ্যই আসতে হবে। এরপর আরতির বিয়ের দিন সত্তুর পরিবার তাকে জোর করে আরতির বিয়েতে নিয়ে যায়। সেখানে শরৎ সত্তুকে বলে, আপনি আমাকে সেদিন যা অ্যাডভাইস দিয়েছিলেন আমি কিন্তু তা নেইনি। আসলে আপনার কথায় আমি কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম। আরতি আপনার হয়নি, তাই আপনি চান না সে অন্য কারোর হোক। সত্তু আগের দিনের কথাগুলো বলার জন্য সরি বলে। এরপর আরতি বউয়ের বেশে সত্তুর সামনে আসে। সে সত্তুর পছন্দের পিঙ্ক লেহেঙ্গা পরেছিল। তাকে দেখে সত্তু আর নিজেকে ধরে রাখতে পারে না। সে আরতিকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সত্তু আরতিকে রিকোয়েস্ট করতে থাকে তার জন্য বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু আরতি তাকে বলে, আমি আর নিজের পরিবার এবং অন্য কারোর পরিবারকে কষ্ট দিতে পারবো না। এই মুহূর্তে সেখানে শরৎ চলে আসে। সত্তুকে আরতির হাত ধরে থাকতে দেখে সত্তুকে এসে ঠেলে ফেলে দেয় এবং আরতিকে মণ্ডপে নিয়ে চলে যায়। রঞ্জন একটা পিস্তল দেখিয়ে সত্তুকে সেখানে আটকে রাখে। কিছুক্ষণ পর সত্তু পিস্তল হাতে বেরিয়ে আসে। সে শরতের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করতে যায়। এসব দেখে সেখানে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। সবাই সত্তুকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কথাই শোনে না। তখন রঞ্জন এসে বলে, এত ওভার অ্যাক্টিং করার কি দরকার? এখানে জানা যায় আরতি এবং শরতের বিয়েটা আসলে একটা নাটক। সত্তুকে জেলাস ফিল করানোর জন্য আরতি এবং তার পরিবার এই বিয়ের পরিকল্পনা করে। এ বিষয়ে সত্তুর পরিবার সবকিছুই জানতো। আসলে রঞ্জন যখন পিস্তল দেখিয়ে সত্তুকে আটকে রাখে, সত্তু তাকে অনেক মারতে থাকে। মার খাওয়ার ভয়ে রঞ্জন তাকে সব সত্যি কথা বলে দেয়। তখন সত্তুও একটু সুযোগ নিয়ে অ্যাক্টিং করে। এরপর তাদের বিয়ে হয়ে গেলে সিনেমার হ্যাপি এন্ডিং হয়।